সুপ্রিয় দর্শক মণ্ডলী, ফ্রন্টলাইন দেখার আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের সবাইকে। দর্শক মণ্ডলী, আমাদের সঙ্গে রয়েছেন রাজিকুজ্জামান রতন, সহ সাধারণ সম্পাদক বাসদ। স্বাগত জানাচ্ছি রতন আপনাকে। এরপরে আছেন সাইদ আবদুল্লাহ, আপনার সবাই তাকে চেনেন, ফ্রিল্যান্সার, জার্নালিস্ট, মানবাধিকার কর্মী। দুজনকেই স্বাগত জানাচ্ছি। তো আলোচনায় যাওয়ার আগে সর্বত্রই একটা আলোচনা হচ্ছে সারা দেশে, বিশেষ করে শয়তানের সন্ধানে, যেটাকে মানে বলা হচ্ছে যে অপারেশন ডেভিল হান্ট। তো এই জন্য এই নানা আলোচনা, এই 2 দিনে 2500-এর মতো গ্রেপ্তার। তো আসলে এটার কি, কোথায় যাচ্ছে, কীভাবে যাচ্ছে, কি আদৌ কি প্রয়োজন বা কোনো প্রয়োজন ছিল কি না, অথবা এটার গতি প্রকৃতি কোন দিকে যাবে। অতীতের অভিজ্ঞতা তো আমাদের জন্য মোটেই সুখকর নয়। রতন ভাই, আপনাকে দিয়ে শুরু করি, আপনি কীভাবে দেখছেন? ধন্যবাদ। নামকরণটা খুব গুরুত্বপূর্ণ। জি, যদিও কাজটাকেই মানুষ গুরুত্ব দেয়, কিন্তু কখনো কখনো নামের একটা মাহাত্ম্য থাকে। নাম কখনো কখনো ইন্ডিকেট করে কি ধরনের কাজ হবে। সে কারণে আমাদের দেশের সংস্কৃতি তো বটেই, পৃথিবীর অন্যান্য দেশেও যে কোনো কাজের নামের একটা গুরুত্ব আছে। আমাদের দেশে তো অবশ্য ব্যক্তির নামেরও একটা গুরুত্ব আছে। এই জন্য আমাদের দেশের নামগুলো দেখবেন, নামের মধ্যেও একটা বাবা মা একটা সম্ভাবনা দেখতে চান, সেটা যে নামই, বাংলা নামই হোক অথবা আরবি নামই হোক। কিন্তু যখন মানুষ কাজ করে, কাজের নামকরণ করে, তখন কিন্তু নামের সৌন্দর্য খোঁজার চেয়েও কাজের গুরুত্বটা সে অনুভব করে অনেক বেশি। যখন এই নামটা আমরা শুনলাম যে অপারেশন ডেভিল হান্ট, কে অপারেশনটা চালাবে, হু উইল বি দ্য হান্টার, এবং ডেভিল কারা। এখন আমাদের এখানে এই নামটা, তার মানে প্রথমে আমি কি ইন্ডিকেট করে দিচ্ছিলাম যে যা আমি শয়তানের খোঁজ, বা আপনারা বলছেন যে শয়তানের সন্ধানে, তো ধরেই নিচ্ছি যে ওরা শয়তান। তার মানে আর যাচাই করার জায়গা থাকলো না। একটা ইংরেজিতে খুব একটা বিখ্যাত প্রবাদ আছে না, যে গিভ এ ব্যাড নেম টু এ ডগ অ্যান্ড দেন শুট। তার মানে কাউকে যদি একবার আমি বদনাম দিয়ে দিতে পারি, তাহলে তাকে মনে হয় হত্যা করার একটা জাস্টিফিকেশন তৈরি হয়ে যায়। মানে আগেই বলে নিলাম যে শয়তানকে আমরা মানে হান্ট করতে যাচ্ছি। আমরা কিন্তু শয়তানকে অ্যারেস্ট করতে যাচ্ছি না, ইট ইজ হান্টিং। এই শব্দটা আমার কাছে মনে হলো যে ইংরেজি শব্দ ব্যবহার করেছে আমরা ঠিক, কিন্তু এর মধ্যে একটা আতঙ্ক ছড়ায়। মানে একটা আতঙ্কটা কিন্তু শুধুমাত্র যে শয়তান বধ হবে এই আতঙ্ক না, এই এটার ব্যাপারে না। আতঙ্কটা হচ্ছে শয়তানের নামে শেষ পর্যন্ত অন্য কোনো কিছু হবে কি না। কারণ একবার আমরা অপারেশন ক্লিন হার্ট দেখেছিলাম, তাতে হার্ট কিন্তু ক্লিন হয় নাই, কিছু হার্ট অ্যাটাকের ঘটনা দেখেছিলাম, যে কিছু মানুষ হার্ট অ্যাটাক করে মরে যাচ্ছিল, সুস্থ সবল মানুষগুলো হার্ট অ্যাটাক করে মরে যাচ্ছে। আমরা তো গত 15টা বছর নানা ধরনের যে আন্দোলন করেছিলাম, তার মধ্যে একটা বড় আন্দোলন ছিল যে বাক স্বাধীনতা চাই, চিন্তার স্বাধীনতা চাই, স্বাধীনভাবে লিখতে চাই, আমি স্বাধীনভাবে বলতে চাই, আমার লেখা এবং বলার মধ্যে যদি ভুল থাকে সেটা কেউ ভুলটা ধরিয়ে দিক, এবং তার জন্য কোনো শাস্তি যদি আমার প্রাপ্য হয়, অবশ্যই আইনে যদি কোনো শাস্তি থাকে সে শাস্তি আমি মাথা পেতে নেব। কিন্তু আমি যে অপরাধ করি নাই তার জন্য যেন আমাকে শাস্তি দেওয়া না হয়। মুরগি চুরির অপরাধেও আমরা কাউকে অভিযুক্ত হতে দেখেছি, চামচ চুরির অভিযোগে অভিযুক্ত হতে দেখেছি। তো এই ধরনের ঘটনাগুলো আমাদের এখানে ঘটেছে। তো ফলে অতীতের স্মৃতিটা কিন্তু আমাদেরকে ভরসা দেয় না, বরঞ্চ ভীতি তৈরি করে যে আবার যদি যে একটা অনিয়ন্ত্রিত ক্ষমতার বহিঃপ্রকাশ ঘটবে কি, অথবা জবাবদিহিহীন আবার কিছু অত্যাচারের আমরা দৃষ্টান্ত দেখব কি, কিংবা আমরা যাকে শয়তান বলে মনে করছি অথবা যে কাজটাকে শয়তানি বলে মনে করছি, কাজটা যদি শয়তানি হয় সে কাজের বিচার হওয়া দরকার, এবং কাজের সঙ্গে যুক্ত তার যারা কিভাবে যুক্ত তার একটা বিচার হওয়া দরকার। মানে বিচারহীনতার জায়গায় যেন আর কেউ না যায়। যার যেটুকু অপরাধ, তার সেই অপরাধের আইনি কতটুকু শাস্তি আছে সেটা নিশ্চিত হোক। এটা হতে পারে গোটা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে, অবশ্যই সেটা নিয়ন্ত্রণ করার দায়িত্বটা সরকারের উপর পড়ে, এবং একদিনের মধ্যে 2500 গ্রেপ্তার হয়ে গেল। তাহলে এই 2500 তো এই দেশেই ছিল, তা 6 মাসে কিন্তু তারা গ্রেপ্তার হয়নি। হঠাৎ করে আমি অপারেশন ডিক্লেয়ার করার সাথে সাথেই আমি কিন্তু 2500 গ্রেপ্তার করে ফেলতে পারলাম। তখন তাহলে প্রশ্ন উঠবে, এতদিন কি শুধু অপারেশনটা করি নেই বলে গ্রেপ্তার হয়নি? তার মানে এতদিন কি তারা আমাদের প্রশ্রয় ছিল? এরকম নানা ধরনের কথার পিঠে কথা চলে আসে না। কিন্তু সবচেয়ে যে বড় বিষয়টা মনে করি যে আমরা অন্যায়কে দূর করতে চাই, কিন্তু অন্যায়কে দূর করার নামে কোনো আইনি অন্যায় যেন প্রশ্রয় না পায়। আইনি অন্যায় বলছে মানে আইন প্রয়োগকারী সংস্থা যেন অন্যায় করে পার না পেয়ে যায়। অনেক ধন্যবাদ।
কি সাইদ আব্দুল্লাহ শুনলেন তো, একজন রাজনীতিকের বক্তব্য। ওনার কিন্তু সংশয় দেশটা কোন দিকে যাচ্ছে, অতীতের অভিজ্ঞতা কিন্তু তিনি বর্ণনা করেছেন। আপনি কীভাবে দেখেন? ধন্যবাদ। আমি নিজে যেহেতু মানবাধিকার কর্মী এবং হিউম্যান রাইটসের পর আমার বেশ পড়াশোনাও আছে টুকটাক, তো আমি যে ব্যাপারটা প্রথমেই এই টাইপ রোমান্টিসিজম নামের চেয়ে আমি বরং কাজে অ্যাক্টিভনেস দেখতে পারলে বেশি খুশি হতাম। ডেভিল হ্যান্ড কথাটা যখন বলছে, তার মানে আমার কাছে প্রথমেই যেটা বিবেচনার বিষয়, ডেভিল যারা তাদেরকে কি গ্রেপ্তার করা হচ্ছে, মানে আপনি যদি ইবলিসকে গ্রেপ্তার না করে এই ছোট খাটো কিছু শয়তানের পেছনে টাইম ব্যয় করে এইটাকে রোমান্টিক চরিত্র হিসেবে দেখানোর চেষ্টা করেন যে বিশাল বড় এফোর্ট নিয়েছি, সেই ব্যাপারটা আমার কাছে মনে হয় জাতির সাথে আরও একটা হটকারিতা হবে। তবে আমি এখনই একদম আশাহীন হয়ে যাচ্ছি ব্যাপারটা এরকম না। আমার কাছে মনে হয় এই ঘোষণা দেওয়ার পরে দুইটা কাজ হতে পারে। এক, আওয়ামী লীগের যারা যারা ছিল, যারা যারা এই বিগত 15 বছরে যত অন্যায়, নিপীড়ন, অনাচার যা যা করেছে, তাদের সবাইকে যদি গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হয়। আমি কিন্তু টার্মটা দুইবার বলছি, পার্টিকুলার একটা ঘটনা আছে। গ্রেপ্তার করতে হবে এবং আদালতের মাধ্যমে তাদের বিচার প্রক্রিয়া শুরু করতে হবে। এইটা যদি হয় তাহলে এটা প্রশংসা করাবে। আর যদি এমন হয় এক্সট্রা জুডিশিয়াল কিলিং এবং এক্সট্রা জুডিশিয়াল টর্চারের দিকে চলে যায়, তাহলে এতদিনে যে ধরনের বদনাম হচ্ছে এর চেয়েও আরো বড় বদনাম ডক্টর মোহাম্মদ ইউনূস, এই সরকার এবং বর্তমানে দেশের ভেতরে যারা আছে তাদের সবারই হবে, এবং সেটার জন্য প্রস্তুত থাকতে হবে। কেন এই কথাটা বললাম? এই কথাটা বলে রাখাটা ভালো যে এই 6 মাস কি করেছে। আওয়ামী লীগের পতন ঘটার পরে যত টাইপের শয়তান ছিল বিভিন্ন স্ট্রাকচারের ভেতরে, 6 মাস পরে কি একটারও বাইরে থাকার কথা ছিল যদি ঠিকমতো অ্যাক্ট করা যেত? সেটা তো করা হয় নাই। পত্রিকার রিপোর্টেড ডকুমেন্ট আছে যে 572 জন আওয়ামী লীগের পারপেট্রেটরকে ধরার পরে ছেড়ে দেওয়া হয়েছে। কোর্টের স্ট্রাকচারের ভেতরে তারা কোনোভাবে ম্যানিপুলেট করেছে, বের হয়ে গেছে, পুলিশকে ম্যানিপুলেট করতে পেরেছে, তারা বের হয়ে চলে গেছে। সো এই যদি আপনার অ্যাকশন হয় তাহলে সেই অ্যাকশনের পর সন্দেহ প্রকাশ করার বড় ধরনের একটা সুযোগ তৈরি হয়। আর একটা ব্যাপার এই জায়গায় বলে রাখাটা ভালো, এই ডেভিল খুঁজতে গেলে এই ডেভিল কিন্তু আশেপাশেই আছে। সবচেয়ে বড় বড় ডেভিল কোথায় আছে অনেকে এইটা বলতে চায় না ঠিক মতো, বা জেনেও একটু ঢাক ঢাক গুড়গুড় করে। মতি ভাই, আপনি আমাকে জানেন আমি খুব একটা ডানে বামে তাকানো পছন্দ করি না। যেটা কথা সেটা আমি স্ট্রেট ফরওয়ার্ড বলতে পছন্দ করি। কারণ দীর্ঘদিনের আন্দোলন সংগ্রামের ইতিহাস যেহেতু আছে, হাসিনার টাইমেই যেহেতু ভয় পাই নাই, পৃথিবীর আর কোনো কিছুকেই ভয় পাওয়া উচিত না বলে আমি মনে করি। ব্যাপারটা হলো আর্মির ভেতরে বাংলাদেশে এই যে গুম খুন যে ধরনের কাজগুলো হয়েছে, শেখ হাসিনার অনুগত উচ্চমার্গীয় কিছু আর্মি অফিসার দিয়ে সেই কাজটা করা হয়েছিল, যারা বর্তমানে রিটায়ার্ড অফিসার এবং চাকরিচ্যুতও হয়েছে রিসেন্টলি। তাদের কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। আমি একদম ডাটা ধরে ধরে বলি তাহলে বোধহয় যে সুবিধা হবে। আইসিটি ট্রাইব্যুনাল থেকে যে ওয়ারেন্ট ইস্যু করা হয়েছে তার ভেতরে উচ্চপদস্থ আর্মি কর্মকর্তা যারা ছিলেন তাদের 9 জনের বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু করা হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে কতজনকে? জিয়া গ্রেপ্তার আছে প্রথম থেকে, কিন্তু বাদবাকিগুলা কোথায়? 2-1 বাইরেও চলে গেছে ইন দ্য মিন টাইম, অফিসিয়ালি আর আনঅফিসিয়ালি শোনা যায়। দেশের ভেতরে যারা আছে, এই যে দীর্ঘদিন ধরে জেনারেল আকবর, দেশের ভেতরে এই যে গুম খুনের যে মানে অবারিত সুযোগ তৈরি হয়েছিল, জেনারেল আকবর সেই জায়গায় ছিল না, তৌহিদুল সেই জায়গাতে ছিল না, সাইফুল্লাহ সেই জায়গাতে ছিল না, তাদেরকে কি গ্রেপ্তার করা হয়েছে? এদেরকে যদি আপনি গ্রেপ্তার না করেন তাহলে গুমের বিচার করবেন কার? শেখ হাসিনা এমন একটা নিকৃষ্ট প্রাণী ছিল, ইলিয়াস, সেই আমরা ছোটবেলার থেকে দেখতাম, টিভি খুলতাম, এমনকি ওই টাইমে আপনার টক শো, আমি খুবই ছোটবেলায় ছিলাম, আপনারাও সেই ইলিয়াস আলীর গুম নিয়ে অনেক আলাপ আলোচনা করতেন। ইলিয়াস আলীর শরীরটাকে যখন ভাসায় দেওয়া হয়েছে নদীতে, মানে মোটামুটি মেরে, এখন তো বোঝা যাচ্ছে তাকে মেরে ভাসিয়ে দেওয়া হয়েছিল, শেখ হাসিনার নির্দেশেই হয়েছে। হওয়ার পরে শেখ হাসিনা আবার ইলিয়াস আলীর ওয়াইফ এবং সন্তানদের পাশে ডেকে নিয়ে যে অভিনয়টা করছে, মানে চিন্তা করতে পারেন যে একজন মানুষ কি পরিমাণ নিকৃষ্টতম হলে, যার নির্দেশে মানুষকে খুন করে অনাচার করেছে, তার বাচ্চা কাচ্চাদের নিয়ে যে আবার এইভাবে নাটক করছিল। তো আর্মিদের কি বিচার হচ্ছে? তাদেরকে কি অ্যারেস্ট করা হয়েছে? অনেকে আবার বলতে পারেন যে তাদের তো কোথায় আছে, ক্যান্টনমেন্টের ভেতরে অ্যারেস্ট করা যায়। নো, এটা করা যায় না। তারা যে ধরনের অফেন্স করেছেন এই অফেন্সগুলোর বিচার আর্মি অ্যাক্টের মাধ্যমে করা যায় না। আর্মির তো আইন আছে একটা, সেই আইনের মাধ্যমে করা যায় না। এটা সুস্পষ্টভাবে নর্মাল যে আদালত আছে সেই জায়গায় করার বিধান, কিন্তু একজনকেও গ্রেপ্তার করা হয় না। এটা কেন গ্রেপ্তার করা হলো না? এই চপ্তাহ ঢাকঢাক গুড়গুড় না করে ডক্টর মোহাম্মদ ইউনূসকে সরাসরি গ্রেপ্তার করা উচিত। আপনি ডেভিল হান্ট তো শুরু করছে আপনার সরকার, তো এই আর্মিদেরকে কেন গ্রেপ্তার করা হয় নাই? আর্মি চিফের ইন্টারভিউ দেখি কয়েকটা পত্রিকায় এর আগেও 2-1 জায়গায় এসেছে, তাকে সরাসরি জিজ্ঞাসা করতে হবে এদেরকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না।
এই প্রশ্নটার জবাব যদি আসে তাহলে বুঝতে হবে ডেভিল হান্টের কাজটা হচ্ছে। এবং আরো দুইটা ব্যাপার সংক্ষিপ্ত আকারে উল্লেখ করা উচিত। আর্মির কথা বাদ দিল, পুলিশ বিগত 3টা ইলেকশন তো বটে, আর লোকাল ইলেকশনগুলো রিগিং এর ক্ষেত্রে যেসব ওসি এসপি এরা ডিরেক্ট কন্ট্রিবিউট করেছে তাদেরকে পরে পদক দেওয়া হয়েছে, ঠিক ইলেকশনের পরপরই তাদেরকে পদক দেওয়া হতো। সো এই পুলিশদের কি বিচার করা হয়েছে? এমনকি থানায় গেলে এখনো পুলিশের নামে মামলা নেওয়া হয় না। এমন অনেক জায়গা আছে পুলিশ ডিরেক্ট গুলি করে মানুষ মেরেছে, সেই মামলাটা অন্যদের নামে হয়েছে, পুলিশের নামে মামলা হয় নাই। কতজন ওসি এসপি গ্রেপ্তার হয়েছে? একই সাথে সচিবালয়ের ভূত যদি না তাড়ানো যায় কোনো অবস্থাতেই এই দেশ আর ঠিক হবে না। সচিবালয় বাংলাদেশকে জাহান্নাম বানিয়ে ফেলেছিল। কতজন সচিবকে বহিষ্কার করা হয়েছে? 25 বছর চাকরি পার হয়ে গেলে তো যে কাউকে কারণ দর্শানো ছাড়াও তো চাকরি থেকে সাসপেন্ড ক্লোজ করে দেওয়া যায়। কতজনকে বের করা হয়েছে? তার মানে মোটা দাগে আপনি পুলিশ, আর্মি, সচিবালয় এদের যদি গণহারে যারা যারা অপকর্ম করেছে, ইনফ্যাক্ট বিচারপতি লীগ, নর্মাল বিচারকদের কথা আমি বলছি না, কিন্তু বিশাল বড় একটা অনাচারকে বৈধতা দিয়েছে বিচারপতিরা। সো এই কয়েকটা স্ট্রাকচার দিয়ে যদি আমার অপারেশন ডেভিল হান্ট শুরু হয় তাহলে আমি মনে করবো ওইটা সত্যিকারের ডেভিল হান্ট, বাদ বাকিগুলো পরের হিসাব। অনেক ধন্যবাদ আপনাকে। আপনি পরের হিসাবটা অনেক দীর্ঘ হবে এবং এই হিসাবটা না করলে ভবিষ্যতের হিসাব নিকাশগুলো ঠিক হবে না, এই ক্ষেত্রে আমি একমত। এই জন্য আমরা জানি যে দুটো শব্দ কিন্তু পাশাপাশি আছে, একটা হলো বিচার এবং একটা রায়। আমরা বিচার কথাটা যখন বলি তখন তার মধ্যে কিন্তু প্রথম প্রশ্নটা হচ্ছে বিচার, মানে আমি যাচাই করব আসলে সে কি অপরাধ করেছে, অপরাধের মাত্রাটা কতটুকু, সেই অনুযায়ী হবে রায়। ইংরেজিতে এই শব্দটা আছে জাজমেন্ট অ্যান্ড ভার্ডিক্ট। আমরা বিচার বলতে কিন্তু দুটোকেই বুঝি। বিচার করাটা কেন প্রয়োজন? বিচার করাটা প্রয়োজন এই কারণে জাতির কাছে এটা উঠে আসা দরকার, যাদের নাম বললো তারা তাদের ক্ষমতার কি কি অপব্যবহার করেছে। তারা একসময় পাশ কাটে যে উপরের নির্দেশে করেছি। আচ্ছা, উপরের নির্দেশ এবং প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে তোমার অর্পিত দায়িত্ব, দুটোর মধ্যে কনফ্লিক্ট হলে তুমি কি করবা? অবৈধ নির্দেশ মানার জন্য তো বাধ্য না। তাহলে এই যে উপরের নির্দেশ বলে উপরটা কত উপরে, এইটাই তো আমরা মানে খুঁজে পাই না অনেক সময়। এই যে উপরের নির্দেশের কথা বলে যে পার পেয়ে যাওয়া, এই পার পেয়ে যাওয়াটা একদিকে যেমন বিচারহীনতার সংস্কৃতি আছে, আর একদিকে পার পেয়ে যাওয়ার সংস্কৃতি আছে। ভাই, আমরা তো কিছু করি নাই, উপর থেকে নির্দেশ এসেছে তাই করেছি। উপর থেকে নির্দেশ আসলে কি আপনি আমাকে গুলি করতে পারবেন? তাহলে সাধারণ মানুষের ক্ষেত্রে বলি, আপনার কি বিবেক নাই? কিন্তু যখন সে ইউনিফর্ম পরে থাকে, যখন কেউ কোনো অফিসে থাকে, তখন সচিবালয়ে থাকলে তার কাজের পরিধি আছে, ইউনিফর্ম থাকলে তার ইউনিফর্মের ডিগনিটি আছে এবং রেসপন্সিবিলিটি আছে এগুলো, এবং আদালতে থাকলে আপনাকে কিন্তু একটা ল ফ্রেমের মধ্যে আপনাকে থাকতে হবে। বিচারপতির ক্ষমতা এতটা অসীম না, বিচারপতির ক্ষমতাও কিন্তু আইন দ্বারা সীমাবদ্ধ, এবং তার সঙ্গে একটা জায়গা আছে তার কনসেন্স। সেই কনসেন্স কিন্তু মানে আইনের বাইরে না যাবে না, তার মানে তারও একটা লিমিট আছে। আমি কি যা খুশি তার রায় দিতে পারি না তো। ফলে প্রত্যেকটা জায়গায় একটু জবাবদিহির জায়গায় আসা উচিত ছিল। যে কারণে এরা কি কাজ করবেন এটা আমি পরের প্রশ্ন, আমি কিন্তু প্রথমে ওই কাজের উপর জোর দিই না, আমি প্রথমে নামটা, এই নামকরণটার মধ্যে আমার কাছে মনে হচ্ছে আমরা যারা এতদিন ধরে গণতান্ত্রিক সংস্কৃতির জন্য লড়াই করেছি, সেই গণতান্ত্রিক সংস্কৃতির একটা বড় ধাক্কা খেয়ে যাচ্ছে আবার এই সমস্ত নাম। অপারেশন ডেভিল হান্ট, মানে আমি প্রথমেই ডেভিল খুঁজতে শুরু করে দিলাম। আগে তো বুঝতে হবে যে ডেভিল খুঁজতে গিয়ে আবার কোনো ডেভিল ডিজাইনের ফাঁদে পা দিচ্ছি না তো, এটা আমাদের খুঁজতে হবে। আমরা এভিল খুঁজছি বিচারের আগেই বিচার আর কি। হ্যাঁ, বিচারের আগে আপনাকে অপরাধী বলে ফেলছি। এবং এটা তো সাধারণভাবে আপনি তো মানবাধিকারের বিষয়ে জানেন যে কোনো মানুষের হিউম্যান ডিগনিটিকে আমি কখনো অপমান করতে পারি না, আমি এটা মলেস্ট করতে পারি না, যে কারণে আগেই কাউকে আসামি বলা যাবে না, অভিযুক্ত বলতে হবে। অভিযুক্তর পরে সে যাচাই বাছাই করে দেখা যাবে যে আসলে অভিযুক্তটা ঠিক ছিল তা ভুল ছিল। যদি ভুল হয় তাকে সসম্মানে ছেড়ে দেওয়া হবে। বরঞ্চ তখন এই ক্লজটা থাকা উচিত, কেন তুমি মিথ্যা অভিযোগ করেছিলে। সেটা তো হয়ই না। আজ পর্যন্ত মিথ্যা অভিযোগের কারণে কোনো পুলিশ কর্মকর্তার বিচার হয়েছে? আজ পর্যন্ত মিথ্যা মামলা দায়ের করে কারো জীবনটা শেষ করে দেওয়া হয়েছে, সেই মানুষগুলো কি কোনো হচ্ছে? একটা ইংরেজিতে একটা ছবি একসময় দেখেছিল যে এ মিনিট টু কিল বাট লাইফ টু জাস্টিস, মানে 1 মিনিট লেগেছিল একজন মানুষকে হত্যা করতে, কিন্তু সারাটা জীবন গেল তার বিচার পেতে পেতে। তো এইরকম আমাদের তো একটা ঘটনা ঘটে যাওয়ার পরে তার বিচার করতে আমাদের প্রজন্মের পর প্রজন্ম অপেক্ষা করতে হয়। সেখান থেকে আপনারা বলছেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতির খারাপ, তো সরকারের সামনে আর কি বিকল্প ছিল? 3টা বিকল্প আছে আমার ধারণা। আচ্ছা। প্রথম বিকল্প জনগণের কাছে এই মেসেজটা দেওয়া যে আমরা একটা অন্তর্বর্তীকালীন সরকার, আমরা অন্তহীন সরকার নই, আমরা সব কাজ করে যেতে পারবো না, আমাদের উপর এইটুকু আস্থা রাখেন,
আমরা একটা ফ্যাসিস্ট রেজিম থেকে একটা ডেমোক্রেটিক সিস্টেমে যাওয়ার মাঝখানে আমরা একটা অন্তর্বর্তীকালীন সরকার, আমাদের কাছে চাওয়ার ক্ষেত্রেও আপনারা কিন্তু একটু বিবেচনা করে চাইবেন, এই মেসেজটা প্রথমে দিয়ে দেওয়া। দ্বিতীয়ত, আমরা সব করতে পারবো না, একটা কাজ করতে পারবো, প্রত্যেকটা ঘটনাকে আমরা একটা আইনের আওতায় নিয়ে আসার চেষ্টা করব। বিচার আমার সময়কালেই শেষ হয়ে যাবে এর গ্যারান্টি আমি দিতে পারি না, কিন্তু আমি যে অপরাধ সেই অপরাধের মামলা করব। এখন এমন একজন রাজনৈতিক নেতার বিরুদ্ধে আমি হকার একজন গুলি করে হত্যা করা হয়েছে, তার হত্যার মামলা দিয়ে দিলাম। মানুষ প্রথমে মনে করলো এই হত্যা মামলাটা আসলে ঠিক হয়নি। তাহলে কি দাঁড়ালো? মানুষেরও পারসেপশন তৈরি হয়ে গেল তাই মামলাটা হচ্ছে হয়রানিমূলক মামলা। এরপরে যদি ওই মামলায় আপনি বছরের পর বছর হয়রানি করে তারপর শাস্তি দেনও, মানুষ বলবে একটা ভুল ভাবে শাস্তি দেওয়া হয়েছে। তাতে কি হয়? আইন এবং শৃঙ্খলা দুটোর উপর মানুষের আস্থাটা নষ্ট হয়ে যায়। ফলে এই সরকার বলতে পারতো যে আমরা কিন্তু আইন এবং শৃঙ্খলা দুটোকে মেনটেন করার চেষ্টা করব। 3 নম্বর যেটা বলতে পারতো যে দেখুন, অভ্যুত্থান করেছেন আপনারা, দেশটাকে গড়ে তুলবেন আপনারা, আমরা শুধু আপনাদেরকে সহায়তা করবার জন্য এসেছি। উই আর নট রুলার। আমরা আপনাদের নৈতিক শক্তিতে টিকে আছি, আপনাদের আইনি শক্তি হবে কিন্তু পার্লামেন্টে। ফলে পার্লামেন্টের মধ্য দিয়ে যারা আইনি শক্তি পাবে তারা পকেটটা করবে। আপনারা আপনাদের নৈতিক শক্তিতে আমাদেরকে ক্ষমতায় এনেছেন, আমরা একটা নৈতিক চর্চা করে যাব। তাতে যদি আপনারা মনে করেন আমরা একটা উইক গভর্নমেন্ট, কখনো কখনো একটা উইক গভর্নমেন্টও খুব দরকার। লাইক মাদার, অনেক সময় মায়ের কোলের উপর আমরা অনেক লাফালাফি দাফাদাফি করি, মা তো সবসময় চর মারে না। কখনো কখনো ওই আশ্রয়টাও মায়ের বন্ধনেও কিন্তু একটা শাসনের জায়গাও নিয়ে আসে। তা এই সরকার তো আপনারই রক্ষা করবেন। আপনারা চাইলে কালকে আমাকে ফেলে দিতে পারেন, কিন্তু ফেলে দিলে কি এর চেয়ে ভালো কিছু হবে? তখনই কিন্তু মানুষ আবার বলবে না না না, তাহলে এত বেশি চাপ দেওয়াটা ঠিক হবে না। তখন মানুষ তার চাওয়াটাকেও তার বিবেচনা করবে যে কতটুকু চাইবো আর কতটুকু এই সরকারের দেওয়ার ক্ষমতা আছে। এইরকম যদি মানুষের মধ্যে একটা সেন্স তৈরি করতো, তাহলে যে বিপুল গণজাগরণের মধ্য দিয়ে অভ্যুত্থানটা হয়েছে, অভ্যুত্থানের মধ্যে তো একটা পরীক্ষা হয়ে গেল না, শক্তি পরীক্ষা হলো যে শাসক গোষ্ঠী তার দমন পীড়নের শক্তি কত আর জনগণের প্রতিরোধের শক্তি কত। জনগণের প্রতিরোধের শক্তির কাছে কিন্তু এই দমন পীড়নের শক্তিটা টিকলো না। ফলে জনগণ কিন্তু এখানে আপাতত অর্থে বিজয়ী হয়েছে। এই যে প্রাথমিক বিজয়টাকে, এটাকে যদি সাস্টেইন করাতে চাই, এই বিজয়ের মধ্য দিয়ে যদি একটা ডেমোক্রেটিক কালচার তৈরি করতে চাই, আমরা অন্তত ক্ষমতায় থেকে কোনো আনডেমোক্রেটিক কাজ করব না এবং কোনো আনডিউ প্রিভিলেজ কাউকে দেব না। এই ঘোষণাটা যদি সরকার দিয়ে দেয়, তাহলে কিন্তু অনেকের মধ্যে যেটা বললেন না যে পুলিশ কর্মকর্তারাও একটা মেসেজ পেয়ে যেত, আমাদের ওই সচিবালয়ের তারাও মেসেজ পেয়ে যেত, এমনকি বিচারপতিরাও মেসেজ পেয়ে যেত যে আমার গাড়িকে স্যালুট করে নেই বলে আমি পুলিশের এসপি, পুলিশের আইজি পর্যন্ত কোর্টে দাঁড় করিয়েছি, আমার গাড়িকে স্যালুট করেনি বলে। তার মানে বিচারপতি চাইলেও কি এরকম কাজ করতে পারেন? এটাও জায়গাগুলো দৃষ্টান্ত কিছু তৈরি হতো। রতন ভাই অনেক ধন্যবাদ, অনেক মৌলিক কোনোগুলো বিষয়ে অবতারণা করেছেন। তো আপনি তো আইনের ছাত্র, আইনের দৃষ্টিতে এই সাম্প্রতিক কর্মকাণ্ড যা তা কীভাবে আপনি বর্ণনা করবেন? আচ্ছা, এই জায়গায় বলে রাখার আগে আমার পূর্বোক্ত বক্তা যিনি বলেছেন, অবশ্যই আপনার প্রতি ফুলেস্ট রেসপেক্ট রেখে আমি কয়েকটা ব্যাপারে, আমি বলবো না যে এটা আমি আর্গু করছি, বরং আমার কাছে মনে হচ্ছে কি কিছু জায়গায় যে শক্ত ভূমিকাটা রাখার কথা, যেটা বললেন যে সরকার নিজের থেকে বলবে আমরা তো একটু উইক গভর্নমেন্ট, কাজ করব না। বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার যেটা, এইটার আগে এই ইলেকটেড গভর্নমেন্ট না, মানে 1991 সালের পর থেকে যদি কথা বলি, সেই ক্ষেত্রে 1/11 সরকার যেটা ছিল, তারা অবৈধভাবে অনেকগুলা দিন ক্ষমতায় ছিল। এই সরকার যখন ক্ষমতায় আসছে, ডেফিনেটলি সেটা অন্যান্য সময়ের মতো শুধুমাত্র একটা ইলেকশন করার জন্য 3 মাস সময়ের জন্য আসে নাই, এবং তারা বারবার করে বলছে দেশের সংস্কার করবে, অমুক করবে, তমক করবে, ইত্যাদি ইত্যাদি অনেক আলাপ। ইনফ্যাক্ট সংস্কার নিয়ে এত কথা বলেছে, আমার কাছে মনে হয় যে সংস্কার শব্দটারও সংস্কার হওয়াটা খুব বেশি মাত্রায় জরুরি ছিল। দেখেন, এই সরকার অনেক কিছু করতে পারবে, এটা আমি বিশ্বাস নিজেও রাখি না, কিন্তু যেটা আমি বিশ্বাস করতে চাই সেটা হলো প্রত্যেকটা বিচার প্রক্রিয়া শুরু করে দেওয়া। এখন এই সরকার যদি একদমই ঢিমে তেতালায় কাজ চলে, যেটা বর্তমানে চলছে, তাহলে যাদের বিচার করবে প্রত্যেকেই পালিয়ে চলে যাবে। এমনকি আমার কাছে যেটা মনে হয়, এই মুহূর্তে আমাদের দেশে ভারতে আওয়ামী লীগের এই ছাত্রলীগ থেকে শুরু করে সর্বোচ্চ ব্যক্তি পর্যন্ত যতজন পালিয়ে গেছে, ভারতে গিয়ে যদি এর একটা পলাতক লীগ গঠন করে কোন একটা লোকাল ইলেকশন করে, খুবই সম্ভাবনা আছে সেই জায়গায়ও খুব ভালো রকমের একটা পলাতক লীগ ভোট পেয়ে যাবে ভারতের। অবশ্য তাদের নীতি নৈতিকতায় খুব একটা পার্থক্য নাই, তারা আসলে ওই মতাদর্শই ধারণ করে। তো আমি যেটা বলার চেষ্টা করছি, প্রত্যেককে আইনের আওতায় নিয়ে আসাটা খুব বেশি মাত্রায় জরুরি ছিল, এবং এই সরকারের সেটা ক্যাপাসিটিও ছিল, কিন্তু তারা যে করে নাই এটা তাদের সুস্পষ্ট ব্যর্থতা। এটা আমি মনে করি যে আমরা পারবো না ব্যাপারটা এইটা না, যদি ধরার প্ল্যান করতো অবশ্যই তারা ধরতে পারতো। লিগ্যাল জায়গা থেকে আমি যেটা বলি, বাংলাদেশে বিচার মানে কি, কিছু কিছু জায়গায় অনেক ফ্যান্টাসি করার মতো কথাবার্তা অনেকেই বলেন, অনেক তাত্ত্বিকেরাও আছেন,
অনেক মুরব্বী কয়েকজন দেখলাম এটা একটা গণ অভ্যুত্থান হয়েছে, তারপরে তারা জোরপূর্বক ঠেলে চেপকায়া যে কোনোভাবেই হোক এটাকে বিপ্লব বানানোর চেষ্টা করছে, এবং তাদের ওই বিপ্লবী তত্ত্ব দিয়ে আমাদের মতো অনেক তরুণদেরকে বিভ্রান্ত করে ফেলার চেষ্টা করছে বারবার করে, যে এটা তো বিপ্লব হয়েছে, বিপ্লবের পরে এইটা হয় ওইটা হয়। নো, এমনকি কেউ যদি এটাকে ফরাসি বিপ্লবের সাথেও তুলনা করে সেটাও চলবে না। এইটা মনে রাখতে হবে, আমরা একটা গণতান্ত্রিক অভিপ্রায়ের দিকে আগাচ্ছি। পৃথিবীতে বিপ্লব হওয়ার পরে ইমিডিয়েটলি গণতান্ত্রিক অভিপ্রায়ের দিকে আগাচ্ছে এমন নজির কিন্তু খুব একটা নাই। আর বিপ্লব হওয়ার জন্য যে ধরনের এলিমেন্ট থাকে সেটাও এই গণ অভ্যুত্থানের ভিতরে সেটা ছিল না, না থাকার কারণে তারাও নানাভাবে অস্থিরতা তৈরি করে দেওয়ার চেষ্টা চালাচ্ছে। নিজেও তো সক্রিয়ভাবে অংশগ্রহণ করে। অবশ্যই, কিন্তু আমি কখনোই মনে করি না এটা বিপ্লব ছিল, এটা একটা গণ অভ্যুত্থান ছিল, ছাত্র জনতার গণ অভ্যুত্থান ছিল। সো এই জায়গায় সংকটের জায়গাটা দুইটা আছে মোটা দাগে। এই 5 আগস্টের পরে হঠাৎ করেই একটা গোষ্ঠীর কিছু কিছু দুই একজন মুরব্বীর এমন লোক আছেন, তারা আসলে কিছু তাত্ত্বিক বিশ্লেষণ এমনভাবে করছেন যেন মনে হচ্ছে শেখ হাসিনার পতন তাদের ওই তাত্ত্বিক বিশ্লেষণেই পার হয়ে গেছে। কিন্তু ইতিপূর্বে ইলেকশনগুলোর আগে তারাও অনেকেই এজেন্সির টাকা পয়সা খেয়ে বিভিন্ন নতুন নতুন জোট দল গঠন করারও বিভিন্ন প্রক্রিয়া গঠন করেছিল। সেটা যে আসলে ওই ইলেকশনে শেখ হাসিনাকে ফেভার করার প্ল্যান করছিল, এটা সম্ভবত আমাদের আবার গোল্ডফিশের মেমোরিতেও অনেকে এবার ভুলে যায় এই কথাগুলো। তো এই জায়গায় একটা সংকট আছে, অতি উৎসাহীপনা কাজটা। আবার আরেকটা যেটা জায়গা আছে, সরকারের কাছে আসলে মানুষ অনেক বেশি কিছু চায় না, যেটা চায় প্রত্যেকটা পাড়ায় মহল্লায় এখনো আওয়ামী লীগের যে স্ট্রাকচারগুলো আছে তারা একদম সজাগ আছে। আমার হোম ডিস্ট্রিক্ট হলো পাবনাতে, পাবনার সাথিয়ার কয়েকজন একটা টকশোতে সেদিন কথা বলে যাওয়ার পরেই, যখন আমি এই আইন বিচার নিয়ে কথা বলে গেছি, ওই এলাকার একজন মুরব্বী কল দিয়েছে যে বাবা সাথিয়ায় দেখো এই 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 লোকগুলো আওয়ামী লীগের টাইমে এই অপরাধ করেছে, এখনো তারা একদম বুক ফুলায় ঘুরে বেড়াচ্ছে, তাদের কোনো কিছু হয়নি, তাদের প্রতিষ্ঠানগুলো ঠিক আছে। তো এই বিচারটা করা কি ওই সাথিয়া লোকাল যে লোকাল গভর্নমেন্ট বলতে এখন আমি ইলেক্টেড মেম্বারদের কথা বোঝাচ্ছি না, অন্যান্য যারা আছে, এই বিচার করাটা কি খুব কঠিন কাজ ছিল? দেশ থেকে তো পালিয়েও গেছে, শুধু আগস্ট মাস না, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর মাসে অনেকে পালিয়ে গেছে। আমার কথাটা হলো সিরাজগঞ্জের এমপি চয়ন 2 দিন আগে গ্রেপ্তার হলো গাজীপুরে, এই চয়ন তো 6 মাস দেশের ভেতরেই ছিল। এই দেশে যৌথ বাহিনীর অভিযান চলছে না, এটা তো ডেভিল হ্যান্ড তো মাত্র নতুন নামকরণ করা হলো, কিন্তু যৌথ বাহিনীর অভিযান তো বহু আগ থেকে চলছে। এই মানুষগুলাকে কি গ্রেপ্তার করে গাজীপুরে কি আর্মি ছিল না, যৌথ বাহিনী ছিল না? প্রত্যেকটা ঘরে ঘরে গিয়ে কি এদেরকে খোঁজার চেষ্টা করেছে? করে নাই। এই জায়গায় যে ঘাটতিগুলো ছিল, এই ঘাটতিগুলো হবে একদম খোলামেলাভাবে। আর একটা কথা বলে রাখি, বিগত 10 বছরে এনএসআই দেশের তো খুবই সেন্সিটিভ একটা জায়গা, এনএসআই যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে একদম মানে ডানে বামে না তাকানো ছাত্রলীগ, যারা শুধু শেখ হাসিনার প্রতি এতটাই লয়াল, তারা তাদের দেশের প্রতি সার্ভিসটাকে অন করতো না, তারা মনে করতো তারা শেখ হাসিনার চাকর। তো তাদেরকে যখন নিয়োগ দিয়ে রাখা হয়েছে, অনেক গোয়েন্দা তথ্য তো সরকার পাচ্ছে না, ব্যর্থ হচ্ছে। তো এই গোয়েন্দা তথ্যগুলো যারা দিবে, তারা পুরো সেটআপটা ইনট্যাক্ট রেখে সরকার কিসের ব্যবস্থা নিবে? সরকার কি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে? কাজে আমার কাছে যেটা মনে হয় যে এই জায়গাটা কাজ করার ক্ষেত্রে সরকারের কিছু জায়গায় ফার্স্ট প্রায়োরিটি দিয়ে কাজ করাটা খুব বেশি মাত্রায় জরুরি ছিল, সেটা আইনের ভঙ্গ হতো না। এবং আরেকটা যেটা ব্যাপার, এই মুহূর্তেও যদি আওয়ামী লীগের পারপেট্রেটরদের যদি ঠিক মতো গ্রেপ্তার করে আইন শৃঙ্খলার ভেতরে যদি না নিয়ে আসে, তাহলে সরকারের জন্য অবধারিতভাবে আরো অনেকগুলো বিপদ অপেক্ষা করছে। সাইদ, আপনাকে অনেক ধন্যবাদ। রতন ভাই, আপনি যে শুনলেন, তো আসলে সুযোগ ছিল, সুযোগ কি হাতছাড়া হয়ে গেছে? সুযোগ হাতছাড়া হয়ে গেছে এটা বলবো না, আসলে সুযোগটাকে কাজে লাগানো হয়নি। আমি কাজে লাগাতে গিয়ে আমার দুর্বলতার কারণে হাতছাড়া হয়ে যেতে পারে। মানে একটা মাছ ধরতে গিয়েছি, মাছটা আটকাতে পারিনি, তখন মাছটা হাতছাড়া হয়ে গেল। আমি তো মাছটা ধরতেই যাইনি। যদি আমি 6 মাসে ওইটার চেষ্টা করতাম, তাহলে ধরুন এই অভ্যুত্থানের মধ্যে দিয়ে একটা অভূতপূর্ব জাগরণ হয়েছিল না। একদিনের নোটিশে আমরা যদি বলি যে বুলডোজার মিছিল হয়ে যেতে পারে, বিভিন্ন জায়গায় ভাঙচুর হতে পারে, তাহলে কেন বিভিন্ন জায়গায় কারা কোথায় আছে এই খোঁজটা পেতে পারে না? তার মানে ওই দিকে মনোযোগটা দেওয়া হয় নাই। যতটা স্থাপনা ভাঙার দিকে মনোযোগ ছিল, ততটা কিন্তু ফ্যাসিস্ট যে সিস্টেমটা সেটাকে আঘাত করার চেষ্টা করে নাই। তাতে কি কেউ কেউ মনে করছেন যে সিস্টেমটা তাদেরও কাজে লাগবে? আমাদের আশঙ্কার কারণ এটাই। কারণ অভ্যুত্থান তো এই ভূখণ্ডে আমরা 3বার দেখলাম। 69-এর গণ অভ্যুত্থান দেখলাম, 90-এর গণ অভ্যুত্থান দেখলাম, আর 2024-এর গণ অভ্যুত্থান দেখলাম। এর আগে দুটো আমরা অ্যাবর্টেড অভ্যুত্থান দেখেছিলাম, একটা 75-এর ক্ষেত্রে আমরা দেখেছিলাম। ওই অভ্যুত্থানে যা হওয়ার কথা ছিল তা হয়নি, হত্যা হয়েছে, একটা রেজিম চেঞ্জ হয়েছে, কিন্তু ঠিক অভ্যুত্থানটার মতো হয়নি। আর একটা আমরা দেখেছিলাম যে একটা সেনা অভ্যুত্থান হতে চেয়েছিল ওই 96-এর দিকে,
তাহলে বাকি যে আমরা যে তিনটা যে সফল অভ্যুত্থান বলি, উনি খুবই দারুণ একটা কথা বলেছেন, আমার কাছে মনে হলো কথাটা বিবেচনা করতে হবে সবারই। অভ্যুত্থান আর বিপ্লব এক কথা নয়, অভ্যুত্থান আর স্বাধীনতা এক কথা নয়। এই যে সব কিছুকে গুলিয়ে ফেলে কখনো কখনো মানে একটা ছোটকে বড় করতে গিয়ে তাতে ছোটর যে কর্তব্য সেটাকে ভুলিয়ে দেওয়া হয়, বরং তার মধ্যে একটা অহমিকা তৈরি করা হয়, আর বড়র যে মর্যাদা সেটাকেও অনেকখানি নিচে নামানো হয়। এই যে বিপ্লবের মর্যাদাটাকে নিচে নামিয়েছে আর অভ্যুত্থানের কর্তব্যটাকে ভুলিয়ে দিয়েছে, দিয়ে একটা একটা অস্থির টালমাটাল অবস্থা। যারা অভ্যুত্থান করেছে আমরা তখন বিপ্লবী সরকার, বিপ্লবী সরকার আমরা কিছুই মানবো না। আচ্ছা, অভ্যুত্থান কোনো নিয়ম মেনে হয় না, এটা ঠিক, কিন্তু অভ্যুত্থানের পরে যে দেশ সেটাকে তখন নিয়ম মেনে চালাতে হবে অবশ্যই। তাহলে নিয়ম মেনে চলি নাই অভ্যুত্থান, ফলে এখন আমরা যা বলবো সেটাই আইন, তাহলে তো এটা আর একটা ফ্যাসিস্ট কালচারের রিপোর্ট ইয়েটা দিচ্ছে। তো ফলে আমরা মনে করেছিলাম কি অভ্যুত্থানের পরে সরকার, বিশেষ করে আমরা ইউনূস সরকারের কাছে এই জিনিসটা প্রত্যাশা করি যে এই প্রত্যাশা করি তারা কেউই কোনো দলের নন। হ্যাঁ, আমি তো জানি যে আপনি ছাত্র রাজনীতির থেকে জাতীয় রাজনীতিতে এসেছেন। একটা দেশে অভ্যুত্থান কেন ব্যর্থ হয়? অভ্যুত্থান ব্যর্থ হয় কয়েকটা কারণে। একটা হলো যে অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ধারণ করবার মতো পাত্র যদি না থাকে। 90-এর অভ্যুত্থানে ধারণ করবার মতো একটা পাত্র তৈরি হয়েছিল, কিন্তু পাত্রটা রক্ষা করা যায়নি। কী কারণে? ধরুন 19শে নভেম্বর 3 জোটের একটা রূপরেখা তৈরি হয়েছিল। যদি অভ্যুত্থানের পরে ওই 3 জোটের রূপরেখাটা আন্দোলনকারী শক্তিসমূহ মেনে চলতেন, তাহলে আমরা দেখতাম যে অভ্যুত্থানের পরে অভ্যুত্থানের আকাঙ্ক্ষা অনুযায়ী দেশটা পরিচালিত হয়েছিল, কিন্তু সেটা মেনে চলা হয়নি। তাহলে অভ্যুত্থানের মধ্যে দিয়ে যে আকাঙ্ক্ষাটা তৈরি হয়, সেই আকাঙ্ক্ষাটা ধারণ করার পাত্র লাগে। আর এইবার অভ্যুত্থানের মাস্টার মাইন্ড হয়ে গেল অনেক, সবাই দাবি করছেন। এই জন্য আমার অনেক সময় হয় না যে ভিক্টরি হ্যাজ মেনি ফাদার বাট ডিফিট ইজ অরফান। এখন শেখ হাসিনা অরফান হয়ে গেছে, এও বলে আমি তো শেখ হাসিনার নির্দেশে করেছি, মানে ওর কোনো দায় নেই, সব দায় এখন হাসিনা। তাহলে এই যে সচিবালয় এই ধরনের একটা ফ্যাসিবাদের মানে যেটা বলবো কাঠামোগত জায়গা তৈরি করে রাখলো সচিবালয়, এই যে পুলিশ এবং আর্মি তারা ফ্যাসিবাদকে একটা দমনের অস্ত্র হিসেবে ব্যবহার হলো, এই যে বিচার বিভাগ ফ্যাসিস্ট রেজিমকে আইনগত বৈধতা দিল, কিংবা এই যে নির্বাচন কমিশন তারা তিনটা এই সমস্ত নির্বাচনকে তারা বললেন নির্বাচন সুষ্ঠু হয়েছে এরকম বললেন, তাহলে এগুলো কেউ কি আলোচনায় আসবে না? যখন সবাইকে আমরা আলোচনার বাইরে রেখে একটা শিখণ্ডীকে ইয়ে করে তাকে টার্গেট করে তীর মারছি, তখন কিন্তু অন্যরা খুব খুশি হচ্ছে, যাক আমরা বেঁচে গেলাম, আমরা এখন পক্ষ পরিবর্তন করব, আমরা শার্ট চেঞ্জ করব, আমরা জার্সি বদল করব এবং আমরা আবার আগের মতোই আবার ফিরে আসবো। মাঝখানে কিছু কাফফারা দিতে হবে, কাফফারা দিতে হবে ইতিমধ্যে সেটা আমরা শুনেছি যে কিছু জায়গা বদল, কিছু দল বদল হচ্ছে, কিছু আর্থিক বিনিময় হচ্ছে। এতে করে হয় কি নৈতিক অধঃপতনটা হয়ে যায়। তখন মানুষ বলে যার বিরুদ্ধে লড়াই করলাম তারাই দেখে আবার ঘাড়ের উপর বসে আছে, আর যাদের সাথে নিয়ে আমি গণতন্ত্রের কথা বললাম তারাই দেখি গণতন্ত্রের বিরুদ্ধে দাঁড়িয়ে যাচ্ছে। এখান থেকে হয় কি ওই যে প্যাট্রিয়ট কবিতাটার কথা মনে পড়ে যে এখান থেকে মানুষ কিন্তু একসময় যাকে বীর বলে মাথায় তুলে রাখে, একদিন তারই গলায় আবার ফাঁসির দড়িটা ঝুলিয়ে দেয়। এই যে বারবার এটা হয়, এখান থেকে আমাদের ইতিহাসের শিক্ষাটা নেওয়া উচিত না? এই যে ধরুন 1000-এর উপরে ছেলে মেয়ে যে মারা গেল, তাদের রক্তের দায় আমাদের আছে না? 2000-এর মতো ছেলে মেয়ে, 20,000-এর মতো ছেলে মেয়ে যে মানে আহত হলো, তাদের দায় আমাদের আছে না? যে 500 ছেলে পঙ্গু হয়ে গেল, তারা কোনোদিন আর সুস্থভাবে হাঁটতে পারবে না। যে ছেলেরা মানে অন্ধ হয়ে গেল, তারা কোনোদিন দেখতে পাবে না। আমাদের তো প্রতি মুহূর্তে এই যন্ত্রণাটা আমাদেরকে তাড়িত করা উচিত। এদের জীবন রক্তের বিনিময়ে, এদের অশ্রু কান্নার বিনিময়ে এই সরকার। ফলে আমরা এমন কোনো কাজ করব না যাতে কখনো কেউ মনে না করে তাহলে কি এ কোন সকাল, রাতের চেয়েও অন্ধকার, সেই জটিলেশ্বর মুখোপাধ্যায়ের গানের মতন যাতে কেউ মনে না করে। ফলে এই দায়টা যখন থাকে না, তখনই অভ্যুত্থানগুলো ব্যর্থ হয়। যতই সমালোচনা হোক, এর মধ্যে 6 মাসে কিন্তু সরকার অন্তত 6টা সংস্কার কমিশনের রিপোর্ট আমরা পেয়েছি। এই রিপোর্টগুলো নিয়ে আলোচনা সমালোচনা চলছে, অনেক দিন হতে চলবে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে 15 তারিখ থেকে আলোচনা শুরু হবে। তো এটাকে আপনি কীভাবে দেখছেন? এটাকে আমি ইতিবাচকভাবেই দেখি, এবং একটা কথা সবসময় আমাদের মনে হয় যে বলে রাখা ভালো, এই সরকারকে আমরা মনে করব এটা আমাদের সরকার, বাংলাদেশের সরকার, গণ অভ্যুত্থান পরবর্তী সরকার। গণ অভ্যুত্থান যখন হয়, প্রত্যেকটা রাজনৈতিক দল যারা অ্যাটলিস্ট স্বৈরাচারী রেজিমের অংশ ছিল না, তারা বাদে প্রত্যেকেই কিন্তু কন্ট্রিবিউট করেছে। ছাত্র জনতা প্রত্যেকজন মানুষ এই দেশের, তাদের চূড়ান্ত অভিপ্রায়ের ফসল হলো এই সরকারটা। তো তারা এসে তাদের আমরা সমালোচনা করব ঠিক, কিন্তু কোনো অবস্থাতেই কেউ যদি এইটা বলার চেষ্টা করে আগেই তো ভালো ছিলাম, তার মানে হলো
ওই মতলবে আবার সমস্যাটা আছে। তার মানে এই সরকারকে সমালোচনা করে ট্র্যাকে রাখাটা হলো আমাদের দায়িত্ব, ওয়াচডগের ভূমিকাটা পালন করা উচিত এবং এই সরকারকে সফল করতেই হবে। ওই যে একটু আগে যে আলোচনাটা হচ্ছিল গণ অভ্যুত্থান ব্যর্থ হয় কি সফল হয়, এই আলোচনায় আমার কাছে মনে হয় এই সরকার যদি সফল হয় সেটাই বাংলাদেশ সফল হওয়ার একটা ভিত্তিটা রচনা করে দিবে। তবে কেউ কেউ আমার কাছে মনে হয় যে এই সফলতার মাপকাঠিটাকে বুঝতে পার ভুল করে, মনে করছেন যে এই সরকারই সব করে ফেলতে পারে। অসম্ভব রকমের সীমাবদ্ধতা আছে, যেমন কনস্টিটিউশনের যে রিফর্ম যে প্রপোজাল যেগুলো আছে, এই সরকার তো নতুন একটা কনস্টিটিউশন বানাইতে পারে না। এই সরকার কি করতে পারে না, অনেক কিছু ছিঁড়ে ছুঁড়ে ফেলে দিতে পারে না, কিন্তু যেটা করতে পারে তাদের কিছু রেকমেন্ডেশনকে একসাথে রেখে রাজনৈতিক দল যারা আছে তাদেরকে একই টেবিলে বসাতে পারে, তাদের সাথে আলাপ আলোচনা করে কিছু প্লেস নিতে পারে যে কোনগুলো সামনের দিনে থাকবে। রাজনৈতিক দলগুলোর ভেতরেও কিন্তু কিছু আকাঙ্ক্ষা তৈরি হয়েছে কিছু পরিবর্তনের, সেটা বিএনপি যেমন আরো 2 বছর আগের থেকে 31 দফার কথা বলে, জামাতও কিছু পরিবর্তনের কথা বলছে, আমাদের মতো মানুষ যারা আছে তাদের জায়গা থেকে তো অসম্ভব রকমের পরিবর্তনের ডিমান্ডটা আছে। কিন্তু রাজনৈতিক সংকট চেঞ্জ করতে পারে কেবলমাত্র রাজনীতি। রাজনীতির বাইরে গিয়ে ধরেন একটা সিভিল সোসাইটিকে দিয়ে বসিয়ে যদি বলা হয় যে সব সমস্যার সমাধান করে ফেলেন, এটা করতে পারবে না। সো অনেকগুলো যে ধরনের রেকমেন্ডেশন আসবে, এই আশাটাই তো শেষ কথা না। মানে আমি এটাকে তুলনা করি, আপনি ডাক্তার দেখাচ্ছেন, ডাক্তার প্রেসক্রিপশন লিখে দিল, এটাই তো শেষ না। আপনার ওষুধ কিনতে হবে, খাইতে হবে, তারপরে কি রিয়াকশন হলো সেটা রিভাইজ করতে হবে। মানে এইটা চলছে, ডাক্তারকে মাত্র আপনি দেখাচ্ছেন। সেই জায়গাতেও কিন্তু অনেক ভুলভাল রেকমেন্ডেশন যে আসে না, এই ব্যাপারটা আমি তা বলছি না, কারণ জুডিশিয়াল রিফর্ম কমিশনে এমন অনেক প্রস্তাব এসেছে যেটা দেখে লিটারেলি আমি কিছুক্ষণের জন্য স্তম্ভিত হয়ে গেলাম যে এই ধরনের অবাস্তব জিনিসপত্র কিভাবে আসলো। তারা আবার এক্সিকিউটিভের হাতে কিছু জুডিশিয়াল ক্ষমতা, যেটা এক্সিকিউটিভের হাত থেকে আরো সরানোর দরকার ছিল, যেমন এই যে মোবাইল কোর্ট থেকে শুরু করে ডিসির হাতে অনেক বিচারিক ক্ষমতা, যেটা এগুলো তো কমানো উচিত, কিন্তু না কমিয়ে কিছু কিছু ক্ষেত্রে আরো বাড়ানোর মতো কিছু প্রস্তাবও এসেছে। সো এগুলো বাদ দিয়ে যেগুলাতে ঐক্যমত হতে পারে সেই ব্যাপারগুলো নিয়ে যদি সরকার কাজ করে, এবং এই সরকার যদি 2-1 মাসের ভেতরে রাজনৈতিক দলগুলোকে বসিয়ে ছাত্রদেরকে বসিয়ে সবার ভেতরে যদি প্লেস করে যে এই পয়েন্টে একমত হয়েছে, যে কোনো সরকারি যাক পরবর্তী পার্লামেন্টে এগুলো পাশ করে ফেলবে, একদম প্রথম অধিবেশনে কিন্তু পাশ করে ফেলাটা পসিবল। এটা যদি হয় খুবই চমৎকার একটা জায়গায় দেশ চলে যাইতে পারে। আমার কাছে মনে হয় খুবই বেসিক কিছু জায়গা আছে আমাদের কনস্টিটিউশনের ভেতরে। অনেকেই এটাকে বলবে অমুক সালের সংবিধান তমুক সালের সংবিধান, কিন্তু এগুলো তো অনেক অ্যামেন্ডমেন্টও হয়েছে। সো এইটা বারবার করে অনেক ধরনের রূপ পরিবর্তন করা হয়েছে। মোটামুটি একটা ওয়ার্কিং কনস্টিটিউশন যদি হয়, সেই কনস্টিটিউশনের বেসিক যে ঘাপলাগুলা ছিল, আর্টিকেল 7-এর কথা যদি বলি, প্রাইম মিনিস্টারের ক্ষমতা, অসীম ক্ষমতার কথা যদি বলি, প্রাইম মিনিস্টারের মেয়াদ, দলের ভেতরে ডেমোক্রেসির ব্যাপারগুলো যে নাই সেই ব্যাপারগুলো, তারপরে আর্টিকেল 70, এটা নিয়েও হিউজ একটা ডিবেটের জায়গাটা আছে। আজকেই যেমন দেখলাম জামাত একটু আর্গু করছে যে আর্টিকেল 70 তারা পরিবর্তন চায় না, কিন্তু আর্টিকেল 70 আমি দীর্ঘদিন ধরে, অন্তত পক্ষে আমি 6 বছর ধরে বিভিন্ন ফোরামে লেখালেখির মাধ্যমে সবসময় বলি যে আর্টিকেল 70 যেভাবে আছে এইটা একেবারেই গণতন্ত্র পরিপন্থী ব্যাপার। মাত্র 2-1টা কেস বাদে, যাতে হর্স ট্রেডিংটা না হয়, এইটা বাদ দিয়ে আর্টিকেল 70টা তুলে দেওয়া উচিত। এমপিদের ওই স্বাধীনতাটা থাকা উচিত, তাহলে যেটা হবে একটা ভায়াবল পার্লামেন্ট আমরা পেতে পারি। সো পার্লামেন্টের পাশাপাশি জুডিশিয়াল কমিশন যে সংস্কার, জুডিশিয়ারির অনেক সংস্কার না হলে জাস্ট 2টা সংস্কার যদি হয়, এর সাথে আমি সবসময় বলি বাংলাদেশের দ্বিতীয় ঘৃণিত ব্যক্তি, কারণ প্রথম ঘৃণিত ব্যক্তি শেখ হাসিনা, কোনো সন্দেহ নেই, এটা নাম ধরেই বলতেই হবে। সো এরশাদের অনেক কাজ যদি আমরা প্রচন্ড অপছন্দ করি, একটা কাজ আমার খুবই ভালো লাগতো, মানে পড়তে গিয়ে দেখেছি, সেটা বিভাগীয় শহরগুলোতে হাইকোর্টের যে বেঞ্চগুলো স্থানান্তর করতে চেয়েছিল, এইটা খুব বেশি মাত্রায় জরুরি। একই সাথে মানে আমাদের বিচারালয়কে উপজেলা লেভেলগুলোতে যদি নিয়ে যাওয়া যায়, মানুষের এই যে বিচার প্রার্থী যারা আছে এই ব্যাপারগুলো ত্বরান্বিত হবে, বিচারকদেরও নিয়োগ আরও বাড়াতে হবে, আরও ফাস্ট করতে হবে, এবং বিভাগীয় শহরগুলোতে যদি বেঞ্চগুলো চলে যায়, তাহলে যে ঢাকা কেন্দ্রিক জায়গাটা থেকে ডিসেন্ট্রালাইজেশন হওয়াটা খুব বেশি মাত্রায় পসিবল। আর একটা ব্যাপার হলো বিচার বিভাগের এই সংস্কারটা যদি হয়, আর বিভিন্ন জায়গায় যেসব নিয়োগের জায়গাগুলো আছে এইগুলো একটু সংস্কার করা জরুরি। পুলিশের ব্যাপারে যেটা হয়, পুলিশ কোন কাজ অ্যাক্ট করবে না করবে, এটা একচ্ছত্রভাবে শুধু একজন স্বরাষ্ট্রমন্ত্রী বলল আর জাস্টিফাইড হয়ে গেল, এই কাজটা হওয়া উচিত না। এটার অ্যাডভাইসরি কোনো প্যানেল দরকার যেটার মাধ্যমে কোনো কাজ করতে পারে। সো এই সরকারের কাজটা কি, একটা নির্বাচন চমৎকারভাবে আয়োজিত হবে, সেই ব্যবস্থাটা করা, যাতে কোনো অবস্থাতেই কোনো কারচুপি না হয়। আর কিছু কিছু প্রতিষ্ঠান আছে যেটা আমি ব্যক্তিগতভাবে মনে করি, আমি সংবিধান সংস্কার কমিশনের সামনে অফিসিয়ালি যখন আমি বক্তব্য দিয়েছি, ওইটা আমি বলেছিলাম যে দুদক যেমন আছে, মানবাধিকার কমিশন, এই প্রত্যেকটা জায়গা একেবারে কনস্টিটিউশনাল বডি বানিয়ে ফেলে দেওয়া উচিত।
যাদের একচ্ছত্র ক্ষমতা থাকবে সবকিছু তদন্ত করে দেখার, এবং তাদেরও একটা দায়বদ্ধতার জায়গাটা থাকতে হবে। মানে কেউই যাতে মনে না করে যে আইনের ঊর্ধ্বে যে যা খুশি তাই করতে পারে, এবং প্রতিষ্ঠানগুলোকে যদি শক্তিশালী করা যায়। আমার কথায় এই সাইডে এ বি সি ডি বিভিন্ন দল আসবে, কিন্তু ইলেকশন কমিশন এত শক্তিশালী হবে যে কার অধীনে কখন ইলেকশন হচ্ছে না হচ্ছে এটা কারো ভাবনারই দরকার হবে না। মানুষ মনেই করতে পারবে যে ইলেকশন কমিশন আমাকে ফুল প্রোটেকশন দিতে বাধ্য। সো প্রাতিষ্ঠানিক সংস্কারগুলো যদি হয়, বিচার বিভাগের কিছু সংস্কার যদি হয়, আর একই সাথে মানে এই সরকারকে আস্থায় আনতে হলে যেটা করতে হবে, আওয়ামী পারপেট্রেটরদের বিচার করতেই হবে। আওয়ামী লীগের প্রশ্ন কিভাবে ডিল করবে পরে সময় পেলে আরেকটু বলতে পারবে। অবশ্যই মোটা দাগে তো অনেক বিষয়তে মানে আলোচনা করেছেন। তো আপনার কাছে যেটা, যেহেতু রাজনীতিবিদরা এখন একটা পক্ষ, কারণ নির্বাচন গণতন্ত্র এটার জন্যই তো লড়াই। তো এই লড়াইটা করতে যাই এসে এই যে সংস্কার কমিশনের অনেক রিপোর্ট আমাদের সামনে এলো, আলোচনা সমালোচনা তো চলছেই, সেটা চলবে। এই 70 নিয়ে কথা বললেন, 70 অনুচ্ছেদ। মানুষ এই যে আপনার বক্তব্য ছিল যে মানুষ হয়তো যদি না বলে যে আগের সরকার ভালো ছিল, যাতে না বলে সেই কাজটাই তো আমাদের করতে হবে। কিন্তু আমরা লক্ষ্য করছি সরকার যদি এখানে সফল না হয়, তাই মানুষ কিন্তু বলবে, আপনি এটা আটকাতে পারবেন না। আপনার কি মত? তা তো বটেই। মানুষ ব্যাখ্যা শোনার চাইতেও বাস্তব উদাহরণটা দেখতে চায়। রাইট। জিনিসের দাম এই এই কারণে বেড়েছে, এটার চাইতেও মানুষ দেখতে চায় জিনিসের দামটা কমলো কিনা। মানুষ কিন্তু কিছু কিছু তথ্য খুব দ্রুত নিজেদের পক্ষে নিয়ে নেয়। যখন শোনে যে বিশ্ববাজারে তেলের দাম বাড়েনি, বাংলাদেশের লিটার প্রতি 8 টাকা বেড়েছে, তখন কিন্তু সে আর অন্য কোনো ব্যাখ্যা শুনতে চায় না। যখন শোনে যে তেল বাজারে পাওয়া যাচ্ছে না, কিন্তু তেলের দাম বাড়ানোর পরের দিনই বাজারে আবার তেল পাওয়া যায়, তখন মানুষ উদাহরণ থেকে বোঝে তাহলে এই তেল ছিল কোথায়। তো এরকম অনেক জিনিস মানুষ কিন্তু ব্যাখ্যা থেকে বোঝে না। মানুষ এক্সাম্পল, মানে এক্সপ্লানেশনের চাইতে এক্সাম্পল ইজ মোর পাওয়ারফুল। তা এই সরকারের কিছু এক্সাম্পল ক্রিয়েট করা দরকার। তাহলে হবে কি, আগের তুলনায় আমরা যে বেটার, এবং আমরা চাইলে পারি কীরকম, যেমন ধরুন বলা হয়েছিল মেট্রো রেলের স্টেশন পুড়িয়ে দেওয়াতে কি ক্ষতি হয়েছে, এটা 1 বছরও মেরামত করা যাবে না। 2 নম্বর, এটা করতে গেলে 300 কোটি টাকা লাগবে। কিন্তু যখন দেখা গেল যে না, এটা 1.5 মাসে করা গেল, এবং 1.5 কোটি আর 2 কোটি টাকা, এবং সব মিলিয়ে হয়তো 30-35 কোটি টাকার মধ্যে এটা করা যাবে, তখন মানুষ বুঝলো কোথায় 300 কোটি আর কোথায় 30 কোটি, কোথায় 1.5 বছর আর কোথায় 1.5 মাস। তখন মানুষ কিন্তু এই উদাহরণ মানুষকে বুঝিয়ে দিল যে একসময় মেট্রো রেল পোড়ানোটাও ভবিষ্যতের জন্য একটা লুটপাটের জায়গা হতে পারত। তো এইরকম করে মানুষের সামনে দৃষ্টান্ত থাকা দরকার। আচ্ছা, বিচার বিভাগ কতখানি স্বাধীন হতে পারে? আমাদের বাংলাদেশে একটা কথা আছে না, আমরা স্বাধীন দেশ, কিন্তু স্বাধীন দেশে আমরা বিচার বিভাগের স্বাধীনতা চাই, আমরা প্রশাসনের স্বাধীনতা চাই, আমরা শিক্ষার ক্ষেত্রে স্বাধীনতা চাই, আমরা সমস্ত ক্ষেত্রে স্বাধীনতা চাই, কিন্তু মানুষগুলো পরাধীন। মানে স্বাধীন দেশে মানুষ ছাড়া বাকি সব স্বাধীন। তো এইরকম পরিস্থিতি যেন মানুষ না হয়, বরঞ্চ মানুষ বলতে পারবে যে স্বাধীন দেশে আমি স্বাধীন বলে বাকি সবাই আমাকে সার্ভিস দেয়। আমরা বলি না পাবলিক সার্ভেন্ট, কিন্তু পাবলিক বোঝে ওরা পাবলিককে সার্ভেন্ট বানায়, মানে বিষয়টা অন্যরকম হয়ে যায়। তা এখন এই জায়গায় কিছু কথা আছে, আমি দিয়েছি, শাসকরা যখন বলে আমি দিয়েছি, মানুষ তখন বোঝে আমার ট্যাক্সের টাকায় দিলা, তুমি আবার আমাকে অপমান করছো যে আপনি দিয়েছেন। বলতে পারতো যে আপনাদের ট্যাক্সের টাকায় আমরা এটা ম্যানেজ করেছি, তাহলে এটার মধ্যে একটু সংস্কৃতি তৈরি হয়। যেমন আমাদের মালিকরা বলে না যে আমি যদি চাকরি না দিতাম তাহলে তুমি কি খেতে। শ্রমিকরা বলতে পারে কি যে আমরা কাজ না করলে আপনার মুনাফা আসতো কোত্থেকে। ফলে এই যে মানে আমি বলি যে যদি পরিবর্তন হতে হয় তাহলে মনন জগতেও এই পরিবর্তনটা লাগবে। জনগণ আমাকে ভোট দিয়েছে, এই কথাটা যদি আমি সংস্কৃতিতে নিয়ে আসতে পারি যে জনগণ আমাকে ভোট দিয়েছে, মানে জনগণ আমাকে শুধু আমার ভরসা করছে তা না, আমার দিকে কিন্তু একটা চোখও আছে। একসময় কথা বলতো না, রাজার থাকে 2 চোখ, প্রজার থাকে 1000 চোখ। মানে 500 জন যদি আমাকে দেখে তার মানে 1000 চোখে আমাকে দেখছে, আর আমি তো মাত্র 2 চোখে দেখি। তার মানে এখান থেকে একটা দায়বদ্ধতার প্রশ্ন থাকতো। আমরা এখন তো দায়হীনতার জায়গায় চলে গিয়েছিলাম, সেখান থেকে শাসক গোষ্ঠীকে আবার দায়বদ্ধতার জায়গায় নিয়ে আসা। এরকম ছোট ছোট ঘটনাগুলো যে পরিবর্তন করা দরকার, মানুষ কিন্তু এটা চেয়েছিল। সংস্কারের প্রয়োজনটা এই জায়গায়। সংস্কার যে আমরা আইনের সংস্কার, বিচারের সংস্কার, সংবিধানের সংস্কার, এগুলোর কথাটা কেন এসেছিল এই কারণে যে সংবিধানে এমন একটা ধারা আছে যে ধারাটা থাকলে এই সরকারের কোনো বৈধতা থাকে না, তাহলে সেই ধারাটা পাল্টাতে হবে। নির্বাচনের এমন একটা ব্যবস্থা আছে যে ব্যবস্থা থাকলে নির্বাচন কখনো সুষ্ঠু হবে না, ফলে সেটা পাল্টে তত্ত্বাবধায়ক সরকারের নির্বাচনের ব্যবস্থাটা নিয়ে আসতে হবে। এই সমস্ত সংস্কারগুলো করে আমি যদি একটা
গতিপথটা তৈরি করতে পারতাম। আর মানুষ তার চোখের সামনে দেখে আপনারা আলোচনা করছেন সংস্কার নিয়ে, আমি চিন্তা করছি সংসার নিয়ে, আমার সংসারটা ঠিকমতো চলছে তো। যদি তার সংসারটা ঠিকমতো না চলে, রাষ্ট্রের কোথায় কোন সংস্কার হলো এইটা তাকে তার অনেক সময় সে কানেও নিতে চায় না। এবার অভ্যুত্থানের সময় দেখুন যে এই যে হাজার হাজার মানুষ যে রাস্তায় নামলো, তো সবাই কি সব কিছু বুঝে শুনে তারপরে নেমেছিল? তাদের মাথার মধ্যে একটা ক্রোধ ছিল যে আমি যদি দ্রব্যমূল্য কমাতে চাই তার সামনে বাধাকে হাসিনা, আমি যদি স্বাধীনভাবে পথ চলতে চাই তার সামনে বাধাকে হাসিনা, আমি যদি নির্বাচনে আমার ভোটটা আমি দিতে চাই তার সামনে বাধাকে হাসিনা। মানে যেটাই আমি করতে চাই তার সামনে একটা রেজিম, এবং সে একটা সবচেয়ে একটা শব্দ বাক্য ব্যবহার করে সবচেয়ে বেশি নিপীড়ন চালিয়েছে। যে যেই তার সমালোচনা করেছে সেই হচ্ছে মুক্তিযুদ্ধের বিরোধী, যে তার সমালোচনা করেছে সেই হচ্ছে দেশ বিরোধী, সেই হচ্ছে রাষ্ট্রবিরোধী, এবং সে হচ্ছে উন্নয়ন বিরোধী। এই যে সবসময় সমালোচনাকে নিতে না পারা, এই যে একটা মনন তৈরি হচ্ছে, সেখান থেকে মানুষ বলছে ঠিক আছে, যেহেতু নির্বাচনের পথে তোমাকে সরানো সম্ভব নয়, তাহলে পথ তো একটাই খোলা আছে, অভ্যুত্থান ছাড়া তো তুমি যাবা না। ফলে আমরা মনে করি যে অভ্যুত্থানটা যে 5 তারিখে হয়েছে, এটা 5 তারিখে না হয়ে 25 তারিখও হতে পারো, 30 তারিখ হতে পারতো, কিন্তু অভ্যুত্থান ছাড়া ওই রেজিমের আসলে পরিবর্তন হতো না। ফলে এইটা যখন আমরা বুঝে নিয়েছি, তখন এই অভ্যুত্থানকে আমার রক্ষা করতে হবে না, অভ্যুত্থানের স্পিরিটটাকে আমার ধরে রাখতে হবে না। ফলে আমার ভুলের কারণেই যদি অভ্যুত্থানের স্পিরিটটা নষ্ট হয়, আমার তো সমালোচনা করতে হবে। এখন যদি সমালোচনা করলে আপনি আমাকে আবার ফ্যাসিস্টের দোষর বানিয়ে ফেলেন, তাহলে তো আবার ওই একই জিনিস। আপনার ভুল হলেও ওই রাজার গায়ে পোশাক নাই, তবু প্রজা বলতে পারছে না যে রাজা তোমার পোশাক নাই, তাতে কি হবে? রাজার গায়ে কি পোশাক আসবে? অনেক ধন্যবাদ আপনাকে। কি সাইদ আব্দুল্লাহ, রাজনীতিবিদের মূল্যায়ন শুনলেন তো, আপনি কি এটার সাথে একমত? অনেকাংশে একমত। কারণ একটা দমবন্ধ অবস্থা দূর হওয়ার পরে মানুষ এখন কি মনে করে, মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারবে এবং এই কথা বলার জন্য তারপর কোনো রিপার্কেশন হবে না। একজন সাংবাদিক, তার কাছে যদি মনে হয় যে এটা জাস্টিফাইড, সে সেটা লিখতে পারবে, যেটা হাসিনার আমলে লিখতে পারতো না। এখন ব্যাপারটা যদি এমন হয় যে জাস্ট এই গণ অভ্যুত্থানটা ঘটনার পরে অন্য পক্ষ এতটাই শক্তিশালী হয়ে গেল যে তাদেরও ব্যাপারে কোনো সমালোচনা করা যাচ্ছে না, তখন মনে করতে হবে যে এই সিস্টেমটা ঠিক পথে চলছে না। কারণ দিন শেষে এই দেশে জনতাই মূল কথা, জনতাই আসল কথা, জনতাই শেষ কথা। বাদবাকি যারা আছে, আমি না একটা ব্যাপারে খুবই আমার নিজের আন্ডারস্ট্যান্ডিং নিয়ে যখন আমি ভাবি, মানুষ বলে যারা আসে ক্ষমতায় আসে, অমুক দল ক্ষমতায় যায়, এই কথাটাকেই আমার কাছে মনে হয় খুবই ভুল একটা ব্যাপার। ক্ষমতা নয়, এটা তো আসলে দায়বদ্ধতা। মানে সে পাবলিকের ট্যাক্স পেয়ারের মানিতে সে দায়বদ্ধতা নিয়ে সে সার্ভিস দিবে। তার যখন ভুল হবে পদে পদে, কারণ মালিককে জনগণ, সো আমাদের ট্যাক্স পেয়ারদের টাকায় কেউ বসে সার্ভিস দিবে, সে যদি ভুল করে এটা তো মালিক হিসেবে অবধারিত দায়িত্ব তার ভুলটাকে দেখিয়ে দেওয়া, এবং এই দেখিয়ে দেওয়ার কারণে অন্য কোনো রিপার্কেশন ফেস করতে হবে না। এইটাই হলো একটা রাষ্ট্র, মানে সভ্য রাষ্ট্র কি অসভ্য রাষ্ট্র সেটার একটা পরিমাপক। এমন অনেক মানুষ আছে, কারণ দীর্ঘ একটা সময় ধরে অনেকগুলা বছর ধরে আন্দোলন সংগ্রামের ভেতরেই থাকতে হয়েছে, তো এমন অনেক মানুষ আছে যারা আসলে ওই আমলে একদম চুপচাপ বসেছিল। 5 তারিখের ঠিক 2-3 দিন আগে যখন মানুষ বুঝেই যাচ্ছিল যে এবার শেখ হাসিনা পতন হবেই, ওই মুহূর্তে এসে তারা বিপ্লবী হয়ে গেল, এবং তারপরে এখন মনে হচ্ছে তারা এত বড় বিপ্লবী যে তারা এই বিপ্লবী ছিল, দুনিয়ার অন্য সবকিছু বন্ধ ছিল, সবাই চুপচাপ ছিল, সবাই নিমুখারাম ছিল। এই অ্যাসেসমেন্টটা সাইদ আব্দুল্লাহ, আপনি একটা এই মানে 30 সেকেন্ড বা 1 মিনিট আগে যেটা বলেছেন যে কে কি লিখতে পারবে, আগে লেখা যেত না, বলা যেত না, যেটা রতন ভাইও বলেছেন, পরিস্থিতির কি পাল্টেছে? আমি বলবো পাল্টানোর একটা অভিপ্রায় দেখা যাচ্ছে, অন্তত মানুষ এইটা, এই যে লেখা যে যাবে না বা লেখা না গেলে বা কেউ যদি বাধা দেয় তাইলে এটা প্রতিবাদ করতে হবে, এই কথাটাও তো আগে বলা যেত না ঠিক মতো। অনেকেই বলতে পারতো না, কেউ কেউ বলতে পারতো। আপনারা যারা কয়েকজন গুটি কয়েক মানুষ যারা বলার চেষ্টা করতেন, আপনাদের ওপর দিয়েও কি ধরনের প্রতিরোধ গড়ে উঠতো, কিভাবে আপনাদেরকে নিবৃত্ত করার চেষ্টা করতো, সেটা তো আমরা পেপার পত্রিকা পড়ে মাঝে মাঝে দেখেছি। কিন্তু এখনো তো চাকরি যাচ্ছে, তো এখনো বেশ কিছু কাজ ঘটছে, এটা যেমন সত্য, আবার একই সাথে আর একটা ব্যাপারও আমাদের বোধহয় একটু বিবেচনায় রাখাটা ভালো। যেমন মিডিয়ার ব্যাপারেই যদি বলি, আমি ব্যক্তিগতভাবে মিডিয়ার অ্যাবসলিউট ফ্রিডমে বিশ্বাস করি, এটা আমার ব্যক্তিগত অভিমত। আবার একই সাথে এটাও মাথায় রাখাটা জরুরি, অনেকগুলো মিডিয়া ছিল, আসলে এগুলো তো মিডিয়া ছিল না, মানে তাদেরকে দিয়ে সরাসরি করানো হতো এবং তারা স্বতঃস্ফূর্তভাবে করতো। কিন্তু আমার কাছে যেটা মনে হয়, যেসব মাথা দিয়ে এই মেকানিজমটা বের হতো তাদেরকে কিন্তু আইনের আওতায় নিয়ে আসাটা জরুরি।
আইনের আওতায় তাদেরকে এনে অন্যদেরকে বলা উচিত যে তারা ঠিকঠাক মতো কাজ করুক, কিন্তু তারা তো পাওয়ার স্ট্রাকচারের অংশ ছিল। যেমন শেখ হাসিনার প্রেস কনফারেন্সে যারা দাওয়াত পেত তারা বসার পরে একটা ভিডিও এখনো বারবার করে ঘুরে বেড়ায়, ওই ভিডিওতে সাংবাদিক নেতা যারা, মানে সোকল সাংবাদিক নেতা না, মানে সাংবাদিক তারা গুন্ডা টাইপ যে বিহেভটা করতো, তারা যে বক্তব্যগুলা দিয়েছিল ওই রেকর্ডটা এখনো শুনলে যে কোনো বিবেকবান মানুষের কাছে মনে হওয়া উচিত এই বাংলাদেশের সাংবাদিকতা নামে কিছু ছিল না। কিন্তু এইটার আবার রিপার্কেশনটা ফেস করছে কারা? ফিল্ড লেভেলের অনেক মানুষ। আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি, এই আন্দোলনের সাংবাদিকদেরও বিশাল বড় ভূমিকা ছিল। কিন্তু সাংবাদিক মানেই খারাপ কেউ যদি এই কথাটা বলে যে এই কেন কথা বলছে, আমি এই ধরনের হুমকি ধামকিতে আমি অন্তত পক্ষে সায় দিই না। কারণ একটা সোসাইটি যদি ঠিকমতো ফাংশন করতে হয়, প্রত্যেকটা স্ট্রাকচারের মানুষের ফাংশন করতে হয়, কারো পথ রুদ্ধ করে দিলে সিস্টেমটা ঠিকমতো কাজ করে না। অনেক ধন্যবাদ রতন ভাই, 1 মিনিট আছে। আচ্ছা, আমরা একটা পাল্টানোর হাওয়া এসছে, মানে আমি অভ্যুত্থানের পরেও কিন্তু একটা পাল্টানোর মনন জগতে হাওয়া আসছে। এই হাওয়াটাকে যদি রুদ্ধ করতে চায় তাহলে কিন্তু একটা ঝড় হয়ে উঠতে পারে। কারণ আমাদের বাংলাদেশের ইতিহাস দেখুন, আইয়ুব খান 10 বছরের মধ্যে তাকে ক্ষমতা ছাড়তে হয়েছে, এরশাদও 9 বছরের মধ্যে ক্ষমতা ছাড়তে হয়েছে, 2014 নির্বাচনের পরে আবার 10 বছরের মধ্যে শেখ হাসিনার মতো এত প্রবল পরাক্রমশালী ক্ষমতা ছাড়তে হয়েছে। ফলে খেয়াল রাখতে হবে যে রুদ্ধ করা যাবে না, বরঞ্চ প্রবাহমান যেন থাকে। আর আরেকটা বিষয়, এই যে কথা বললেন, আমার মাঝে মাঝে মনে হতো কি, আগে যখন শেখ হাসিনার সামনে কোনো প্রেস কনফারেন্স হতো, সাংবাদিকের মধ্যে যেতেনি এই কথার জন্য যে মাননীয় প্রধানমন্ত্রী আমি কি প্রশ্ন করব না প্রশংসা করব, তো প্রধানমন্ত্রী বলতে প্রশংসা করুন, তারপরে প্রশংসা করতে করতে প্রশ্নটা হারিয়ে যেত। তো এই যে কালচার, তার মানে এটা কিন্তু সাংবাদিকদের ভাবমূর্তিটাকে নষ্ট করে দিয়েছে। শুধু একজন ফ্যাসিস্টকে ফ্যাসিস্ট হয়ে তুলেছে তা নয়, একজন ফ্যাসিস্টকে ফ্যাসিস্ট হিসেবে গড়ে তোলার জন্য চারপাশের উপাদানও থাকে, তোয়াজটাও একটা খুব গুরুত্বপূর্ণ উপাদান। ফলে আমরা মনে করি যে এখন এই জায়গাগুলোতে একটা মানে প্রচণ্ড ধাক্কা এসেছে, কিছু আঘাত আসলে আঘাত তো মোকাবেলা করতেই হবে, হয় না? আচ্ছা, আজ পর্যন্ত পৃথিবীর ইতিহাসে যারা একটু পরিবর্তন করেছে চিন্তার জগতে, সেটা সক্রেটিস বলেন আর আমাদের এই খনা বলেন, অথবা পরবর্তীতে আমাদের দেশের আরজালি মাতব্বর বলেন, যেই চিন্তার জগতে কিছু ধাক্কা দিতে গিয়েছে তাকে তো আঘাত সহ্য করতে হয়েছে। ফলে আমরা যারা রাজনীতি করব, যারা পরিবর্তনের রাজনীতি করতে চাই, কিছু আঘাতের কথা বিবেচনায় রেখেও এই সমাজকে আমাদের প্রশ্ন করা শেখাতেই হবে। কারণ প্রশ্নের মধ্য দিয়ে শুধু উত্তর পাওয়া নয়, প্রশ্নের মধ্য দিয়ে একটা সংস্কৃতি নির্মাণ হয় যে আমরা কেউ প্রশ্নের ঊর্ধ্বে নই। অনেক ধন্যবাদ আপনাকে সাইদ আব্দুল্লাহ, আপনাকেও ধন্যবাদ। দর্শক মণ্ডলী, আপনারা যারা এই অনুষ্ঠান দেখলেন আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি।